এবার আমরা আসবো দ্রুতি আর বেগ। ঠিক আছে, দ্রুতিটা কি আর বেগটা কি? ঠিক আছে, তো দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয়। তো দ্রুতি সমান হচ্ছে দূরত্ব বাই সময়, আর বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। ঠিক আছে, এবার দূরত্ব এর একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, যেটাকে আমরা বলি মিটার পার সেকেন্ড। এখানে সরণের একক হচ্ছে মিটার, সময়ের একক সেকেন্ড, তার মানে হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, দেখো যে আমরা সেই মাত্রা যেমন দূরত্বের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, সময়ের মাত্রা ক্যাপিটাল ডি, মানে এল টি ইনভার্স। একইভাবে এটার মাত্রা ভি সমান হচ্ছে, এটা হচ্ছে এল, এটা টি, মানে এল টি ইনভার্স। ঠিক আছে, তো দেখো মানে এটার একক আর এটার একক সমান, এটার মাত্রা সমান, তাহলে পার্থক্য কোথায়? ঠিক আছে, পার্থক্য হচ্ছে এটাকে আমরা দূরত্ব বলছিলাম, এটাকে সরণ বলছিলাম। তার মানে সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের হারকে দ্রুতি বলে, আর সময়ের সাপেক্ষে অথবা সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। এটা মনে রাখবেন। তাহলে সুন্দর সংজ্ঞাটা বলতে কি, সময়ের সাথে বস্তুর দূরত্বের হারকে দ্রুতি বলে, আর সরণের হারকে বেগ বলে। যদি সরণ যেহেতু কি ভেক্টর রাশি, তার মানে বেগও ভেক্টর রাশি, আর দূরত্ব যেহেতু স্কেলার রাশি, বেগ স্কেলার রাশি। এটা যদি ভেক্টর রাশি, এটা দিচ্ছে দিলে আমরা এভাবে একটা ভেক্টর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, এভাবে আর কি, এটা ভেক্টর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। আর মাত্রাটা অবশ্যই থার্ড ব্র্যাকেট দিবে। ঠিক আছে, মাত্রাগুলো সবসময় থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকে আর কি। আর যেহেতু দ্রুতি স্কেলার রাশি, এখানে আমরা কোনো দাগ দেওয়ার প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা দ্রুতি আর বেগ আবার বলি। দ্রুতি হচ্ছে সময়ের সাথে কোনো বস্তু দূরত্বের হারকে দ্রুতি বলে, আর সময়ের সাথে কোনো বস্তু সরণের হারকে বেগ বলে। ঠিক আছে, এটা মনে রাখবে সবসময়। এবার আমরা আসবো আমরা এবার এটা আসি ত্বরণ। ঠিক আছে, ত্বরণ হচ্ছে এটাকে এই দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণ মানে হচ্ছে কি বেগ বাই সময়। ঠিক আছে, এই বেগটা হচ্ছে বেগের পরিবর্তন। ঠিক আছে, এই বেগটা হচ্ছে বেগের পরিবর্তন, অর্থাৎ সময়ের সাথে এখানে বেগ না লিখে আমি বেগের পরিবর্তন লিখি। তাহলে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ঠিক আছে, এই বেগের পরিবর্তনের হারটা কি বাড়তেও পারে, কমতেও পারে। ঠিক আছে, ত্বরণ এই বেগের পরিবর্তন যদি বেড়ে যায়, সেটাকে আমরা বলি কি সেটাকে আমরা নরমালি ত্বরণ বলি। আর যদি মানে এটাকে আমরা ধনাত্মক ত্বরণ বলি। ঠিক আছে, তো ধনাত্মক ত্বরণের ক্ষেত্রে অনেকে ধনাত্মক ত্বরণ বা শুধু ত্বরণই বলে, ধনাত্মক ত্বরণ। আর যদি বেগের পরিমাণটা কমে যায়, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা ঋণাত্মক ত্বরণ বা ঋণাত্মক ত্বরণ বলি। এটাকে আবার অনেকে মন্দন বলা হয়। ঠিক আছে, মন্দন বলে, আর এটাকে শুধু ত্বরণই বলে। ঠিক আছে, আমরা এখন মানে শুধু ত্বরণ বলতে সাধারণত ধনাত্মক ত্বরণকে বোঝানো হয়। ঠিক আছে, তাহলে আমরা বলবো কি সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে কি আবার আমরা অন্যভাবে বলতে পারি, যেহেতু ধনাত্মক ত্বরণ দুই ধরনের, একটা ধনাত্মক আর ঋণাত্মক ত্বরণ। সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ঠিক আছে, এটা কোনো হবে সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আর সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। মানে বেগ কমা বা হ্রাসের হারকে মন্দন বলে। এটাকেও এই দ্বারা প্রকাশ করা হয়, এটাকেও এই দ্বারা প্রকাশ করা হয়। দুটোই কিন্তু ভেক্টর রাশি। ঠিক আছে, আমাদের দুইটাই হচ্ছে ভেক্টর রাশি। এবার ত্বরণের উদাহরণ, মানে ধনাত্মক ত্বরণের উদাহরণ হচ্ছে কি, মনে করো উপর থেকে তুমি উপর থেকে মনে করো 10 তলা 5 তলা উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিছো, সে কি করবে সমানভাবে নিচে পড়বে। মানে পৃথিবীর আকর্ষণের কারণে তার বেগ বৃদ্ধির হারটা সমান থাকবে। অথবা বিমান থেকে হেলিকপ্টার থেকে একটা জিনিসকে ফেলে দেওয়া হয়েছে, সেটা কিন্তু সমানভাবে পৃথিবীতে পড়বে। অথবা মহাকাশ থেকে একটা স্টেরয়েড পৃথিবীতে নিক্ষেপ্ত হচ্ছে, সমানভাবে পড়বে, এর বেগ বৃদ্ধির হারটা সমান থাকবে। এটা হচ্ছে কি ধনাত্মক ত্বরণ বা ত্বরণ। আর ঋণাত্মক ত্বরণ হচ্ছে কি একটা বস্তুকে তুমি যখন উপরের দিকে নিক্ষেপ করবা, তখন পৃথিবীর সে আকর্ষণ কাটিয়ে উপরের দিকে উঠতেছে, তো ওটার সময় কিন্তু তার বেগটা হ্রাস পেতে থাকবে। ঠিক আছে, উপরের দিকে উঠে একটা সময় কিন্তু তার বেগটা শূন্য হয়ে যাবে,
আবার সে নিচের দিকে ফলো করবে। তার মানে সে যে উপর দিকে উঠতেছে এটা হচ্ছে কি আমাদের ঋণাত্মক ত্বরণ বা মন্দন। ঠিক আছে। আর এখানে বেগের পরিবর্তন বলতে আমরা সাধারণত শুরুতে যে বেগটা থাকে সেটাকে আদি বেগ বলি, আর শেষে যে বেগ থাকে একে শেষ বেগ বলে। মানে হচ্ছে কি এই সমান্তরালে আমরা দেখব এই শেষ বেগটি ভি দ্বারা প্রকাশ করা হয়, আদি বেগটি ইউ দ্বারা প্রকাশ করা হয়, এক থেকে দুই। তার মানে ত্বরণ a সমান v মাইনাস u বাই t। এটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে আদি বেগ, আর এটা হচ্ছে সময়। ঠিক আছে, এটা মনে রাখবা। এরপর আমরা আসবো এবার মহাকর্ষ অভিকর্ষ। ঠিক আছে, মহাকর্ষটা কি? মহাকর্ষ অভিকর্ষ সম্পর্কে আমাদের একটু জানা দরকার। মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। সকল বস্তু কণা, এই যে মনে করি এই টেবিলটার সাথে আমার একটা আকর্ষণ আছে, এই বোর্ডটার সাথে আমাদের একটা আকর্ষণ আছে, মানে সবার সাথে সবার একটা আকর্ষণ আছে, যদি আমরা এটা ফিল করি না। মানে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল। আর অভিকর্ষ হচ্ছে পৃথিবী, মানে পৃথিবীর সাথে কোনো বস্তুর যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে অভিকর্ষ বল। মনে করেন আমার সাথে পৃথিবীর যে আকর্ষণটা সেটা হচ্ছে অভিকর্ষ বল। এই যে একটা গাছের সাথে পৃথিবীর যে আকর্ষণটা সেটা অভিকর্ষ বল। চাঁদের সাথে পৃথিবীর যে আকর্ষণ সেটা অভিকর্ষ বল। সূর্যের যে আকর্ষণ সেটা অভিকর্ষ বল। আর মহাবিশ্বের দুইটি বস্তুর মধ্যে মনে করেন এই যে এই বোর্ডটার সাথে আমার যে আকর্ষণ সেটা হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে, তাহলে এই জিনিসটা জাস্ট মনে রাখবো। এবার আমরা আসবো প্রয়োজনীয় পরন্ত বস্তুর সূত্র। বিজ্ঞানী গ্যালিলিও উনি পরন্ত বস্তুর তিনটা সূত্র আবিষ্কার করেন। ঠিক আছে, উনি পরন্ত বস্তুর তিনটা সূত্র আবিষ্কার করেন। এক নাম্বার সূত্রটা হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও বলছেন যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, আমি আবার বলতেছি, বিজ্ঞানী গ্যালিলিও প্রথম সূত্র বলছেন যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ তুমি যদি মনে করো এই 20 তলা একটা বিল্ডিং উপর থেকে একটা কাগজ আর একটা ডাস্টার ছেড়ে দাও, যদি সমান দূরত্ব কি করবে, যদি বিনা বাধায় থাকে তাহলে সমান সময়ে সমান দূরত্ব নিচে পড়বে না, একই সময় পড়বে নিচে। ঠিক আছে, এখন এই জিনিসটা তুমি বলতেছে স্যার এখন তো পড়ায় না, আমি এখন দেখি উপদি পড়তেছে না। ও তো বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায়, কিন্তু তুমি যে পালাচ্ছ সেখানে বাতাসের একটা বাধা আছে। এটার মধ্যে কিন্তু বাতাসের বাধাটা কম লাগবে, এটার মধ্যে বাতাসের বাধাটা বেশি লাগবে, যার কারণে এটা একটু দেরিতে পড়বে, এটা একটু তাড়াতাড়ি পড়ে যাবে। তার মানে হচ্ছে কি গ্যালিলিওর সূত্রগুলো সাধারণত যেখানে বায়ু শূন্যস্থান সেখানে কার্যকর। ঠিক আছে, তার মানে প্রথম সূত্র হচ্ছে কি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, এবার 2 নম্বর সূত্র উনি বলছেন কি ভি সমানুপাতিক টি, মানে হচ্ছে কি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। ঠিক আছে, আমি আবার বলতেছি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। ঠিক আছে, এটাকে যদি আমরা একটু ভাঙাই, মানে অনেকগুলো বস্তুর ক্ষেত্রে সেখানে আমরা লিখতে পারি যে v1/t1 v2/t2 ধ্রুবক। আমরা এটা একটা সূত্র হয়, এটা দিয়ে নৈবিক থেকে মাঝে মাঝে আসে এই সূত্র, সে v1/t1 v2/t2। জাস্ট এটাকে মনে রাখো, আমরা যখন ম্যাথগুলো করবো এই সূত্র কাজে লাগে, আমরা কাজ করব। এবার 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র বলতে উনি বলছেন কি h সমানুপাতিক t স্কয়ার, মানে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করে তার সময়ের বর্গের সমানুপাতিক। আমি আবার বলতেছি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করে তার সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সূত্রটা। এখানে যদি আমরা ভাঙাই এভাবে h1/t1 স্কয়ার h2/t2 স্কয়ার, এটা এইভাবে অসংখ্য বস্তুর ক্ষেত্রে এটা কিন্তু একটা ধ্রুবক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় সূত্রগুলো আর কি, আর পরন্ত বস্তুর সূত্রসমূহ। তাহলে আমরা এবার প্রয়োজনীয় সূত্রগুলো সম্পর্কে বলবো। মানে এই চ্যাপ্টারে তুমি অঙ্ক করতে গেলে যে সূত্রগুলো সেগুলো আমি লিখে দিচ্ছি।
কিউ প্লাস এটি, এটাকে আবার এই সময় ভি মাইনাস ইউ বাই কিউ হয়। আর হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের প্রয়োজনীয় সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে চলন্ত কোনো বস্তু, এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের প্রয়োজনীয় সূত্র। আর যদি পড়ন্ত বস্তু হয়, মনে করি একটা বস্তু পড়তেছে আর কি, উপর থেকে নিচে পড়তেছে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তো এই দুটো আছে। এরপরে যদি এগুলোর ক্ষেত্রে, যেমন এটা চলন্ত একটা বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে, যদি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হয় তাহলে সেখানে এটা হয়ে যাবে জি, মানে ত্বরণটা অভিকর্ষ ত্বরণ হবে। আর উচ্চতাটাকে আমরা এই যে এসটাকে আমরা সাধারণত এইচ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এটাই, আর কোনো পার্থক্য নেই। তো সেখানে ত্বরণটা দেখতেছি জি মানে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটা তুমি মনে রাখবা। এখন কোনটার নাম কি আমি লিখতেছি, ডি হচ্ছে শেষ বেগ, এক হচ্ছে মিটার পার সেকেন্ড, এই হচ্ছে আদি বেগ, এর একক এটা, ত্বরণ, সেকেন্ড, এসটা হচ্ছে দূরত্ব, সেটা, তারপরে আর তো কিছু নেই। ঠিক আছে, এইচ এসটা হচ্ছে উচ্চতা বা দূরত্ব, একই জিনিস, এর একক হচ্ছে মিটার। আর যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা মুখস্থ রাখবে সবসময়। মানে আমাদের এই চ্যাপ্টারের প্রয়োজনীয় সূত্র হচ্ছে এগুলোই। ঠিক আছে, আর কোনো প্রয়োজনীয় সূত্র নেই। ঠিক আছে, তো আমাদের যতগুলো অঙ্ক করবো সবগুলোর ক্ষেত্রে আমরা এগুলোকে কাজে লাগাই করবো। ঠিক আছে, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা জি হয়ে যাবে, আর এসটাকে আমরা এইচ বলবো। এটাই, আর তেমন কিছুই না। মানে এগুলো দিয়ে আমরা যতগুলো আছে সবগুলো অঙ্ক করবো। ঠিক আছে, তো আমি ক্লাস আজকে আর মানে দীর্ঘায়িত করছি না। কালকে আমরা আমাদের নেক্সট লেকচারে আর কি, পরবর্তী লেকচারটাতে আমরা এখানে এই আমাদের কয়েকটা সূত্র আর কি, এই সাধারণত এই কয়টা সূত্র, এই কয়টা সূত্রের এই মানে এব্রিভিয়েশনটা আর কি, এগুলো সাধারণত পরীক্ষায় আসে তোমাদের। চেষ্টা করবো এগুলো আমরা সেখানে ডিটেলস করবো আর কি, এই সূত্রগুলো বিস্তারিত করবো। আর পরবর্তী চ্যাপ্টারে এই চ্যাপ্টারে পরবর্তী লেকচারে এই চ্যাপ্টারে কিছু ম্যাথ করবো। তো তোমরা এগুলো ভালো করে দেখবা। ঠিক আছে, এই ক্লাসটা ভালো করে করবা, আর পরবর্তী ক্লাসটাও করবা। এরপরে আমাদের যেখানে সলভ ক্লাস হবে, তোমরা কেউ কিছু না বুঝলে আমাকে কমেন্ট করবা, অথবা তোমাদের সলভ ক্লাসে আমাকে বলবা যে স্যার আমি এটা বুঝি নাই, ওটা বুঝি নাই, তাহলে আমি ওটা সলভ করে দিতে পারবো। তো মেইন কথা হচ্ছে তোমাকে আগে ক্লাসটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এই যে খুঁটিনাটি বিষয় যেগুলো আমি কথা বলছি না, এগুলো কোনো স্কিপ না করে মানে একদম খুব মনোযোগ সহকারে শুনতে হবে, তারপর এগুলো নোট করবা। এরপর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই বলবা, আমি চেষ্টা করবো তোমার ওই কোশ্চেনগুলো সলভ করার জন্য। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, এই শুভকামনায় আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।